মাঝরাত প্রায় 12টার দিকে হঠাৎ ঘুম ভেঙে গেল। মনে হলো বাথরুমে যেতে হবে। ধীরে ধীরে উঠে বাথরুমের দিকে পা বাড়ালাম। ফিরতে কিছুটা সময় লেগে গেল। ঘরে ফিরে দেখি আন্টি বিছানায় শুয়ে আছেন, তবে উল্টো দিকে মুখ করে। ঘরের মৃদু আলোয় মনে হচ্ছিল সময় 4:04। আন্টির সিল্কের নাইটির ঝলমলে আলো তাকে আরো মোহনীয় করে তুলছিল। আমি আস্তে আস্তে পা বাড়িয়ে তার কাছে গেলাম। দেখলাম তিনি গভীর ঘুমে আচ্ছন্ন, তার মুখে শান্তির ছাপ স্পষ্ট। এমন দৃশ্য দেখে আমার মনে যেন এক ধরনের অস্থিরতা কাজ করতে শুরু করল। আমি নিজেকে সামলে মাথা ঠান্ডা রাখার চেষ্টা করলাম। কয়েক মুহূর্তের মধ্যেই মনোবল ফিরে পেলাম। ভাবলাম এই পরিস্থিতি এড়িয়ে গিয়ে নিজের ঘুমের দিকে মনোযোগ দেওয়াই উচিত। কিন্তু ঠিক তখনই আন্টির ঘুম ভেঙে গেল। আমাকে সামনে দেখে তিনি কিছুটা অবাক হলেন। আমি সৌরভ। আন্টি ছিলেন অসম্ভব সুন্দরী এক মহিলা। তার একটু স্বাস্থ্যবান চেহারা তাকে আরও আকর্ষণীয় করে তুলেছিল। যে কেউ তাকে একবার দেখলেই মুগ্ধ হয়ে যেত। কয়েকদিন আগে আমি একটি ইন্টারভিউয়ের জন্য মুম্বাই থেকে গুজরাট যাচ্ছিলাম। ট্রেনে বসে দেখলাম আমার সামনে বসে আছেন এক ভদ্রমহিলা। তার চেহারায় এক ধরনের অপূর্ব সৌন্দর্য ও আকর্ষণ ছিল, যা সহজেই মনকে টেনে নেয়। আলো পড়ে তার মুখের উজ্জ্বলতা আরও ফুটে উঠেছিল। তার লম্বা চুল তাকে আরও মোহনীয় করে তুলেছিল। তার কোমল ব্যক্তিত্ব ও সহজ সরল আচরণ দেখে আমার মন ভালো হয়ে গেল। তাকে দেখে এক ধরনের ইতিবাচক অনুভূতি কাজ করছিল। যেন তার উপস্থিতি আমাকে সাহস দিচ্ছে। ট্রেন চলতে চলতে ভাবলাম, তার সঙ্গে কথা বললে কেমন হয়। অবশেষে সাহস করে আলাপ শুরু করলাম। তিনি হাসিমুখে জিজ্ঞেস করলেন, আপনি কোথায় যাচ্ছেন? আমি হেসে বললাম, গুজরাটে যাচ্ছি। সেখানে একটি ইন্টারভিউ আছে। তিনি শুনে বললেন, খুব ভালো। আমি গুজরাটেরই বাসিন্দা। এরপর তিনি জানালেন, তিনি মুম্বাই এসেছিলেন তার স্বামীর সঙ্গে দেখা করতে। আমি জানতে চাইলাম, আপনার নাম কি? তিনি বললেন, আমার নাম প্রিয়া। আমি বললাম, আপনি গুজরাটের কোন এলাকায় থাকেন? তিনি উত্তর দিলেন, আমি কলেজে থাকি। আমাদের আলাপ চলতে লাগল। কথা বলার সময় তার ব্যক্তিত্ব আমাকে ক্রমশ আকর্ষণ করতে থাকল। ভ্রমণের সময় আমরা একে অপরের জীবনের গল্প ভাগাভাগি করলাম। আমি তাকে জানালাম, আমার ইন্টারভিউ একটি অটোমোবাইল কোম্পানিতে। তিনি আমাকে উৎসাহ দিলেন। তার কথাগুলো খুব আন্তরিক এবং শক্তি জোগানোর মতো। রাতের প্রায় 11টা বাজে। ট্রেন যখন কল্লোর স্টেশনে থামল, আমি ও প্রিয়া আন্টি দুজনেই ট্রেন থেকে নামলাম। আন্টির ব্যাগটি ভারী ছিল। তাই আমি বললাম, আন্টি, আমি আপনার ব্যাগটি ধরছি। তিনি আন্তরিকভাবে ধন্যবাদ জানালেন। স্টেশন থেকে বাইরে এসে প্রিয়া জিজ্ঞেস করলেন, এখন রাতে কোথায় থাকার পরিকল্পনা করেছেন? আমি বললাম, সম্ভবত একটি হোটেল খুঁজতে হবে। তখন প্রিয়া বললেন, যদি সমস্যা না হয়, আপনি আমাদের বাড়িতে আসতে পারেন। বাড়ি কাছেই কি? আমি কিছুক্ষণ ভেবে সম্মতি দিলাম। রাতে অচেনা জায়গায় হোটেল খোঁজার থেকে আন্টির বাড়িতে যাওয়াই নিরাপদ মনে হল। ট্রেনে তার সঙ্গে আলাপের পর থেকে আমি বেশ স্বস্তি অনুভব করছিলাম। আমরা দুজনে হাঁটতে হাঁটতে তার বাড়ির দিকে এগিয়ে গেলাম। হাঁটতে সময় তাকে জিজ্ঞেস করলাম, আপনার বাড়ি আর কত দূর? তিনি হেসে বললেন, আরেকটু দূর।
তুমি দেখবে আমাদের বাড়ির পরিবেশ খুব সুন্দর। তার কথায় আশ্বস্ত হলাম। ভাবলাম এটি হয়তো একটি নতুন বন্ধুত্বের সূচনা হতে পারে। তার বাড়িতে পৌঁছে তিনি দরজা খুলে আমাকে ভেতরে আসার আমন্ত্রণ জানালেন। ভেতরে ঢুকে আমি বললাম, ধন্যবাদ আন্টি। তিনি হাসি মুখে বললেন, ধন্যবাদ তো আমাকে বলা উচিত। তুমি আজ আমাকে অনেক সাহায্য করেছ। ঘরের ভেতরে একটি নরম আলো ছিল আর দেয়ালে ঝোলানো ছবি বাড়িটিকে অদ্ভুতভাবে সুন্দর করে তুলেছিল। আন্টি স্নেহভরা কণ্ঠে জিজ্ঞেস করলেন, সৌরভ, তোমার কি খিদে লেগেছে? কিছু খাবে? সত্যি বলতে আমার পেটেও বেশ খিদে ছিল। তাই বিনয়ের সঙ্গে বললাম, আন্টি, একটু ভাত হলে চলবে? তিনি মুচকি হেসে বললেন, ঠিক আছে, আমি রান্না করি। তুমি সামনের ঘরে গিয়ে বিশ্রাম নাও। আমি তার কথামতো সামনের ঘরে গেলাম। নিজের কাপড় পরিবর্তন করে হাত মুখ ধুয়ে নিলাম। আরামদায়ক একটি লোয়ার আর টি শার্ট পরে একটু শান্তিতে বসার জন্য প্রস্তুত হলাম। ঘরটি খুবই আরামদায়ক এবং শান্ত ছিল, যা আমার মনে এক ধরনের স্বস্তি এনে দিয়েছিল। কিছুক্ষণ পর আন্টি ব্ল্যাক সিল্কের নাইটি পরে বাইরে এলেন। তিনি দেখতে বেশ সুন্দর লাগছিলেন। তার সাধারণ পোশাকে একটি অসাধারণ আকর্ষণ ছিল। তিনি হাসি মুখে বললেন, কি হলো? ঠিক লাগছে না? আমি হেসে বললাম, আন্টি, আপনি তো খুব সুন্দর দেখাচ্ছেন। আমার কথায় তিনি মুচকি হেসে রান্নার কাজে ফিরে গেলেন। আমি বিছানায় বসে ফোনে কিছু দেখতে শুরু করলাম। কিছুক্ষণের মধ্যেই রান্না করা খাবারের সুগন্ধ এসে পৌঁছল। আন্টি বললেন, খাবার প্রায় হয়ে গেছে। তুমি টেবিলে বসো। আমি টেবিলে গিয়ে বসলাম। তিনি ভাত আর তরকারি পরিবেশন করলেন। আমরা খাবার খেতে খেতে কথাবার্তা বলছিলাম। আন্টি জিজ্ঞেস করলেন, খাবার কেমন লাগছে? আমি বললাম, অত্যন্ত ভালো। তিনি হেসে বললেন, আর আমার বাড়ি কেমন লাগলো? আমি বললাম, বাড়ি খুব ভালো। এরপর তিনি ধীরে ধীরে প্রশ্ন করলেন, এই বাড়ির মালকিনি কেমন লাগলো? আমি একটু বিস্মিত হয়ে বললাম, তিনি তো খুব ভালো। তিনি ধন্যবাদ জানিয়ে বললেন, তোমার ইন্টারভিউয়ের সময় কখন? আমি বললাম, কাল সকাল 10টায়। তিনি বললেন, তাহলে সমস্যা নেই। আমি তোমার জন্য নাস্তা বানিয়ে দেব। তুমি খেয়ে যাও। আমি সম্মতি জানালাম। খাওয়ার শেষে আমরা থালা বাসন পরিষ্কার করলাম। আন্টি বললেন, তোমাকে বিশ্রাম করতে হবে। সকালে তাড়াতাড়ি উঠতে হবে। আমি মুচকি হেসে বললাম, আন্টি, আপনি কোনো পারফিউম ব্যবহার করেন? আপনার ঘরে খুব সুন্দর গন্ধ আসছে। তিনি হেসে বললেন, সবই মহিলা পারফিউম, তোমার উপযুক্ত নয়। রাত গভীর হয়ে এসেছিল। আমি বিছানায় শুয়েছিলাম। কিছুক্ষণ পর আন্টি ঘরে এসে মুচকি হেসে বললেন, তুমি কি আর কিছু বলবে? আমি হেসে জিজ্ঞেস করলাম, আপনি কি জানতে চান? তিনি আমার চোখের দিকে তাকিয়ে বললেন, যদি তোমার চাকরি এখানে হয়ে যায়, তুমি কোথায় থাকতে চাও? আমি কিছুক্ষণ ভেবে বললাম, সম্ভবত একটি রেন্টেড ঘর নিতে হবে। তিনি চুপ করে থাকলেন কিছুক্ষণ, তারপর বললেন, তুমি কি আমার বাড়িতে থাকতে পারবে? আমি কিছুটা হতবাক হয়ে বললাম, আন্টি, আপনার বাড়িতে আমি কতদিন থাকব? তিনি মুচকে হেসে বললেন, যতদিন তুমি চাও। আমি বললাম, কিন্তু এটা ঠিক মনে হচ্ছে না। তিনি বুঝতে পেরে বললেন, ঠিক আছে, তুমি রেন্টেড থাকতে পারো। যা রেন্ট দিতে হবে সেটা আমাকে দিলেই হবে। এতে আমারও সুবিধা হবে। আমি ভাবলাম, এটা আসলেই ভালো একটা প্রস্তাব। বললাম, ঠিক আছে, আগে তো চাকরি পেতে হবে, সেটাই আগে দেখি। তিনি বললেন, তোমার চাকরি নিশ্চিত হয়ে গেছে? আমি হাসতে হাসতে বললাম, আপনি কিভাবে জানলেন? তিনি বললেন, আমার কিছু অনুভূতি আছে।
এরপর তিনি আবার জিজ্ঞেস করলেন, যদি চাকরি হয়, তুমি কি আমার বাড়িতে থাকবে? আমি মাথা নেড়ে সম্মতি দিলাম। আমাদের মধ্যে একটি ভালো বোঝাপড়া তৈরি হল। কিছুক্ষণ গল্প করার পর আমি বললাম, আন্টি, আমাদের এখন ঘুমোতে হবে, সকালে উঠতে হবে। তিনি বললেন, ও হ্যাঁ, আমাকে অফিসে যেতে হবে। আমি জিজ্ঞেস করলাম, আমি কোথায় ঘুমাবো? তিনি বললেন, তুমি আমার পাশে শুতে পারো, আমরা একসঙ্গে ঘুমাবো। আমি কিছুটা সংকোচ প্রকাশ করে বললাম, না, আমি অন্য ঘরে ঘুমাবো। তিনি বললেন, অন্য ঘর পরিষ্কার নেই, তুমি আমার ঘরেই শুয়ে যাও। শেষমেশ আমি তার কথা মেনে নিলাম। তার কাছে একটি বিছানা চাইলাম, কিন্তু তিনি আমাকে নিচে বিছানা পেতে শোয়ার অনুমতি দিলেন না। তিনি নিজেই আমার হাত ধরে বিছানায় শুয়ে দিলেন। ধীরে ধীরে ঘরের পরিবেশ শান্ত হয়ে গেল। রাতের নিস্তব্ধ বাতাসে মনে হচ্ছিল, এই অজানা সাক্ষাৎ আমাদের জীবনে নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। রাত প্রায় 1টায় ঘুম ভেঙে গেল। আমি বাথরুমে গেলাম। ফিরে এসে দেখলাম, আন্টি আমার দিকে পিঠ করে শুয়ে আছেন। তার পোশাক কিছুটা এলোমেলো ছিল। এটি দেখে আমার মনে অস্থিরতা কাজ করছিল। কিন্তু আমি নিজেকে নিয়ন্ত্রণে রেখে আবার শুয়ে পড়লাম। সকালে আন্টি আমাকে 7টায় ডেকে দিলেন। তিনি বললেন, উঠো, 1 কাপ চা খেয়ে নাও। আমি বললাম, আন্টি, আমি চা খাই না। তিনি হাসি মুখে বললেন, কোনো সমস্যা নেই, একবার খেয়ে দেখো। আমি তোমার জন্য ভালোবাসা দিয়ে বানিয়েছি। তার কথায় অন্যরকম অর্থ অনুভব করছিলাম, কিন্তু নিজের অজান্তেই তা উপেক্ষা করলাম। প্রস্তুতি হবার সময় আন্টি বললেন, ইন্টারভিউ শেষ হলে আমার সঙ্গে দেখা করতে এসো এবং কাজের খবর জানাও। আমি একটি অটো নিয়ে ইন্টারভিউ দিতে বেরিয়ে পড়লাম। দুপুর 3টার দিকে ফিরে এসে দেখি বাড়ির দরজায় তালা লাগানো। আমার কাপড় সব ভেতরে ছিল। আর আমি আন্টির ফোন নম্বর নিতে ভুলে গিয়েছিলাম। বাধ্য হয়ে অপেক্ষা করতে লাগলাম। সন্ধ্যা 5টার দিকে আন্টি ফিরলেন। তিনি একটি সুন্দর পোশাক পরেছিলেন। দরজা খুলে আমাকে ভেতরে আসতে বললেন। এরপর বললেন, তুমি একটু দাঁড়াও, আমি কাপড় পরিবর্তন করে আসি। কিছুক্ষণ পর আন্টি একটি আরামদায়ক লোয়ার এবং শর্ট টি-শার্ট পরে বেরিয়ে এলেন। তিনি জিজ্ঞেস করলেন, এখন বলো, ইন্টারভিউ কেমন হলো? আমি বললাম, আমার তো বাড়ি যেতে হবে। এটি শুনে আন্টি একটু বিষণ্ণ হয়ে বললেন, ইন্টারভিউ ভালো হয়নি? কাজ পাওনি? আমি উত্তর দিলাম, না, এমন কিছু নয়। আমার চাকরি হয়েছে এবং আমাকে 3 দিন পর যোগদান করতে হবে। আন্টি খুশি হয়ে জানতে চাইলেন, তাহলে তুমি বাড়ি যাচ্ছ কেন? তার কথায় বোঝা যাচ্ছিল, আমার চলে যাওয়া তাকে কিছুটা দুশ্চিন্তাগ্রস্ত করেছে। আমি বললাম, আন্টি, আমার কাছে তেমন কাপড় নেই। আমাকে পরিবারের সঙ্গে দেখা করতে যেতে হবে। কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসতে হবে। আন্টি আশাবাদী চোখে প্রশ্ন করলেন, তুমি ফিরে তো আসবে? তার চোখে এমন এক অভিব্যক্তি ছিল, যেন আমার চলে যাওয়া তাকে সত্যিই কষ্ট দিচ্ছে। আমি বললাম, আন্টি, আমি অবশ্যই ফিরে আসব। এতে তিনি কিছুটা খুশি হয়ে বললেন, তুমি কখন যাচ্ছ? ট্রেন কখন? আমি বললাম, কাল সকালে। রাতে ট্রেনের সুযোগ নেই। এটি শুনে তিনি অনেক আনন্দিত হলেন এবং বললেন, ঠিক আছে। তাহলে আজ তোমার জন্য ঘর সাজাই। সন্ধ্যায় পার্টি হবে। আমি জিজ্ঞেস করলাম, পার্টি কিসের জন্য? আন্টি বললেন, অবশ্যই তোমার চাকরির জন্য। আমি বললাম, আমার কাছে খুব বেশি টাকা নেই। তিনি হাসি মুখে বললেন, কোনো সমস্যা নেই। পার্টি আমি দেব। স্যালারি পাওয়ার পর তুমি ফিরিয়ে দিও। আমরা একসঙ্গে রুম সাজাতে শুরু করলাম।
কাজ করতে করতে সন্ধ্যা হয়ে গেল। তারপর তিনি জিজ্ঞেস করলেন, তুমি বাড়িতে খাবা না বাইরেও? আমি বললাম, বাড়িতেই খাবো। ও আন্টি আবার জিজ্ঞেস করলেন, আর পানীয়? আমি একটু চমকে বললাম, কি বলতে চাচ্ছেন? তিনি হেসে বললেন, তুমি কি ড্রিঙ্ক করো না? আমি বললাম, হ্যাঁ করেছি। তিনি কথা শেষ করতে না দিয়ে বললেন, তাহলে সিদ্ধান্ত হয়ে গেছে। তুমি বাইরে থেকে কিছু নিয়ে এসো। আমি কিছু খাবার প্রস্তুত করছি। তিনি আমাকে 2000 টাকা দিলেন এবং বললেন, একটি লিকারের বোতল, কিছু ফল এবং শুকনো ফল নিয়ে এসো। আর হ্যাঁ, সিগারেটের একটি প্যাকেটও এনো। দোকানে গিয়ে একটি বোতল কিনলাম, যার দাম ছিল 974 টাকা। সত্যি বলতে এর আগে কখনো এত দামি বোতল কিনিনি। তবে আমি বোতল, কিছু ফল আর সিগারেট কিনে ফিরে এলাম। এদিকে আন্টি রান্না শেষ করে রেখেছিলেন। তিনি পরোটা এবং আলু গোস্ত রান্না করেছিলেন। আমাকে দেখে আন্টি বললেন, তুমি পোশাক পরিবর্তন করে নাও। এই পোশাকগুলো নোংরা হয়ে গেছে। দ্রুত শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে এসো। আমি বললাম, কিন্তু আমার তো অন্য কাপড় নেই। আন্টি বললেন, এই নাও, একটি লোয়ার আর একটি টি-শার্ট পরে নাও। আমি কাপড় নিয়ে আমার ঘরে গেলাম। স্নান সেরে নতুন পোশাক পরে বেরিয়ে এলাম। আন্টির ঘরে যেয়ে দেখলাম তিনি তখনও স্নান করছেন। আমি তাকে ডাকলাম। তিনি বললেন, তুমি যা আনবে তা নিয়ে এসো। আমি একটু পরে আসছি। তিনি আমাকে পানি আর অন্যান্য জিনিস আনতে নির্দেশ দিলেন। আমি সবকিছু প্রস্তুত করে আনলাম। ড্রাই ফ্রুট কেটে প্লেটে সাজালাম, দুজনের জন্য গ্লাসে পানিও রেখে দিলাম। ড্রয়িং রুমে বসেছিলাম। তখন আন্টি ঘরে ঢুকলেন। আমি তাকিয়ে রইলাম। আন্টি তখন একটি ছোট নিকার আর টপ পরেছিলেন। তার ট্রেন্ডি পোশাক দেখে আমি একদম হতভম্ব হয়ে গেলাম। আন্টি আমার দৃষ্টি বুঝতে পেরে মিষ্টি করে বললেন, কি দেখছ? আমি চোখ সরিয়ে বললাম, কিছু না, শুধু আপনার সৌন্দর্য দেখছিলাম। তিনি হাসতে লাগলেন। সত্যি বলতে তাকে খুব সুন্দর লাগছিল। আমি গ্লাসে পানি ঢালতে শুরু করলাম। আন্টি পাশে বসে গেলেন। তার গায়ে এক অসাধারণ সুগন্ধ ছিল, যা মনকে নাড়া দিচ্ছিল। আমরা একসঙ্গে পান করতে শুরু করলাম। এর মধ্যেই আন্টি জিজ্ঞাসা করলেন, আমি কেমন লাগছি? আমি বললাম, সত্যি আন্টি, আপনি খুব ভালো লাগছেন। আন্টি একটু হাসলেন এবং বললেন, ভাল লাগছে নাকি আরও কিছু? আমি কোনো উত্তর না দিয়ে পানীয় শেষ করে দিলাম। নতুন একটি পানীয় তৈরি করতে বোতল হাতে নিলাম। তখন আন্টি বললেন, আরে এত তাড়াতাড়ি কেন? এবার আমি বানাচ্ছি। কে বলে তিনি বোতল নিয়ে পানীয় প্রস্তুত করতে লাগলেন। পানীয় শেষ করার পর আন্টি সিগারেটের প্যাকেট হাতে নিয়ে একটি সিগারেট ধরালেন। তারপর মজা সুরে বললেন, জানো, একটা কথা জিজ্ঞাসা করব? আমি বললাম, অবশ্যই আন্টি। তিনি বললেন, তুমি কি সত্যি বলবে নাকি মিথ্যে? আমি বললাম, সত্যিই বলব। তিনি প্রশ্ন করলেন, তোমার কতজন গার্লফ্রেন্ড আছে? এই প্রশ্ন শুনে আমি একটু থমকালাম। আন্টি মিষ্টি হাসি দিয়ে চোখের ইশারায় বললেন, বলতো। আমি বললাম, আন্টি, একজনই আছে। তিনি মৃদু হাসলেন এবং বললেন, তোমার কি তার সঙ্গে ভালো সম্পর্ক গড়ে উঠেছে? আমি সরলভাবে উত্তর দিলাম, হ্যাঁ, হয়েছে। আন্টি আবার জানতে চাইলেন, তোমরা কতবার দেখা করেছ? আমি বললাম, মাত্র 2বার। আমার কথা শুনে তিনি সিগারেট এগিয়ে দিলেন। আমি সিগারেট হাতে নিয়ে কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলাম। তার চেহারায় যেন এক ধরনের উচ্ছ্বাস ফুটে উঠেছিল।
আন্টি হঠাৎ একটু এগিয়ে এসে হাসি মুখে বললেন, কেন এমন ভাবে তাকিয়ে আছো? কি ভাবছ? আমি মৃদু হাসি দিয়ে চুপ করে রইলাম। সেই মুহূর্তটা ছিল শান্ত এবং গভীর। কথার বাইরেও কিছু অনুভূতি প্রকাশ পাচ্ছিল। তিনি আবার বললেন, বলতো জানু কি ভাবছ? আমার কসম, আমি বললাম, আন্টি আপনি সত্যিই অসাধারণ লাগছেন। তিনি হাসতে হাসতে বললেন, এটা তো আমি জানি। কিন্তু তুমি জানো? তোমার আঙ্কেল আমাকে এমন কথাই বলতেন। তিনি মিষ্টি হাসি দিয়ে বললেন, আচ্ছা তুমি জানো তোমার আঙ্কেল এখানে কেন থাকেন না? আমি বললাম, আঙ্কেল তো মুম্বাইতে কাজ করেন। আর আপনার চাকরি এখানে, তাই আপনাদের আলাদা থাকতে হয়। তবে সুযোগ পেলে তো দেখা হয়। আন্টি বললেন, তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে কিভাবে দেখা করো? আমি বললাম, যখনই সুযোগ পাই তখনই দেখা করি। এভাবে কথা বলতে বলতে আমাদের গ্লাস খালি হয়ে গেল। আন্টি আবার বোতল নিয়ে নতুন করে পানীয় বানাতে শুরু করলেন। আমরা আবারও পান করতে লাগলাম। আমি একটি সিগারেট ধরালাম। হঠাৎ আমি অনুভব করলাম আন্টির হাত আমার হাতে এসে লেগেছে। আমি যখন তার দিকে তাকালাম তখন তিনি হাসছিলেন। এরপর তিনি আমার হাত থেকে সিগারেটটি নিয়ে বললেন, তুমি আমাকে খুব ভালো লাগতে শুরু করেছ। আমি বললাম, আন্টি আপনি তো এখনো খুব ভালো লাগছেন। কিন্তু আপনি বিবাহিত, তাই বিয়ে করার কোনো প্রশ্নই আসে না। একথা বলেই আমি হাসতে লাগলাম। এভাবেই আমাদের সারাটি রাত কাটল। এই ধরনের সম্পর্ক গড়ার ক্ষেত্রে মানবিক মর্যাদা এবং সীমারেখার প্রতি মনোযোগ দেওয়া উচিত। সম্পর্ক তখনই সফল হয় যখন উভয়পক্ষ একে অপরের আত্মসম্মানের প্রতি শ্রদ্ধা জানা, অন্যের ব্যক্তিগত সীমা অতিক্রম না করা এবং কখনোই তাদের অস্বস্তিতে না ফেলা আমাদের কর্তব্য। এই গল্পের একটি গুরুত্বপূর্ণ বার্তা হল, নৈতিকতা এবং আত্মনিয়ন্ত্রণের অভাব মানুষকে ভুলপথে চালিত করতে পারে। আশা করি এই গল্পটি আপনারা উপভোগ করেছেন এবং এর মাধ্যমে কিছু মূল্যবান শিক্ষা পেয়েছেন। মনে রাখবেন, যে কোনো সম্পর্কে বিশ্বাস এবং সম্মানের গুরুত্ব অপরিসীম। বিশেষ করে পুরুষ এবং নারীর সম্পর্কগুলোতে পারস্পরিক সম্মান এবং মর্যাদা থাকা অত্যন্ত জরুরি। গল্পটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে নৈতিকতা এবং আত্মসংযম জীবনের গুরুত্বপূর্ণ অংশ। অপ্রয়োজনীয় প্রলোভন বা অনৈতিক কার্যকলাপ থেকে দূরে থাকলে সম্পর্কের গভীরতা এবং বিশ্বাস অটুট থাকে। জীবনের প্রতিটি ক্ষেত্রে, বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে, আমাদের আচরণ ও কথাবার্তায় সতর্ক থাকা উচিত, যাতে অন্য কেউ অস্বস্তিতে না পড়ে। যে কোনো সম্পর্কের মূল ভিত্তি হল বিশ্বাস এবং সম্মান। এই দুটি উপাদান ছাড়া কোনো সম্পর্ক দীর্ঘস্থায়ী হতে পারে না। বন্ধুরা, যদি এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ। দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে।